আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক মণ্ডলী। আপনারা জানেন সম্প্রতি ডিবি অফিসে, মিন্টু রোডের ডিবি অফিসে গিয়েছেন সোহেল তাজ। তো আপনারা সোহেল তাজকে চিনেন। তিনি কয়েক বছর যাবৎ তরুণদেরকে শারীরিক যে ব্যায়াম, এক্সারসাইজ, সেগুলো শেখাবার চেষ্টা করছেন, সেগুলোর দিকে নজর দেওয়ার চেষ্টা করছেন, বোঝাচ্ছেন শরীর ঠিক রাখার জন্য বিভিন্ন ধরনের ব্যায়াম করতে হয়। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটা দেখি। তিনি কখনো নিউট্রিশিয়ান, পুষ্টিবিদ ডাক্তার জাহাঙ্গীর কবির তাকে যেতে দেখি, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখি। তিনি বডি বিল্ডার হিসেবে পরিচিতি পেয়েছেন। তিনি কোনো একটা জিমে নিয়মিত যান, জিম করেন, সেগুলো আমরা মাঝে মাঝে দেখি ভিডিওতে। তরুণদেরকে নিয়ে নানান কথাবার্তা বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেগুলো আমরা শুনি। তার একটা পারিবারিক ব্যাকগ্রাউন্ড রয়েছে, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, সেটা তিনি নিজেই প্রায়ই বলে থাকেন যে কোনো অনুষ্ঠানে গেলে। গত বছর গত বছর না, এবছরের প্রথম দিকে হোটেল রেডিসন 5 স্টার হোটেল, সেখানে একটা অনুষ্ঠান ছিল। সেখানে আমিও গেস্ট হিসেবে ছিলাম, ইনভাইটেড ছিলাম। সেখানে তিনিও এসেছিলেন এক ফাঁকে। তো সোহেল তাজ তখন ইংরেজিতে বক্তৃতা করেছিলেন। সেখানেও তিনি তার পারিবারিক ব্যাকগ্রাউন্ড, তার পিতার পরিচয় তুলে ধরলেন। এটা আমি লক্ষ্য করেছি যে তিনি যে কোনো জায়গায় গেলে, পাবলিক তো দেশের পাবলিক নাগরিকরা তার পরিচয় মোটামুটি জানেন, সচেতন যারা নাগরিক আছেন। তিনি নিজে থেকেই তার নিজের পরিচয়, পারিবারিক পরিচয়টা তুলে ধরেন। সোহেল তাজ যে একজন ভদ্রলোক, তাতে কোনো সন্দেহ নেই। অত্যন্ত ভদ্রলোক, এডুকেটেড লোক। তো তিনি প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে পরিচিত মরহুম তাজউদ্দিন আহমদ, যিনি বাম রাজনীতির সাথে সংযুক্ত ছিলেন, মুক্তিযুদ্ধের অন্যতম সমন্বয়ক তাজউদ্দিন আহমদ, তার সন্তান, তার ছেলে তিনি। তো তাজউদ্দিন আহমদ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী। তার কয়েকজন কন্যা রয়েছেন। একজন আমেরিকাতে বই লিখেছেন মুক্তিযুদ্ধ নিয়ে, যেটা নিয়ে হইচই পড়েছে, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে গিয়েছে সে বই। আর একজন আছেন সিমেন হোসেন রিমিন, যিনি এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন কিনা স্পষ্ট মনে আসছে না। 3-4 বার অবৈধ সরকারের আমলে অনেককে মন্ত্রী করেছে, তার নাম মনে রাখা যায় না। সোহেল তাজের আম্মা মরহুমা জোহরা তাজউদ্দিন, তিনি আওয়ামী লীগের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ছিলেন। আমরা দেখেছি গোপালিয়া আওয়ামী লীগের প্রেসিডেন্ট, সভাপতি বা সভানেত্রী, প্রধান, তিনি যখন কোনো বিদেশে কোনো কাজে সফরে যেতেন, তখন ধানমন্ডির যে আওয়ামী লীগের অফিসে যে প্রধান চেয়ারটা থাকতো, আওয়ামী লীগের প্রধান সভানেত্রী, সে চেয়ারে জোহরা তাজউদ্দিন বসতেন। আওয়ামী লীগের মিটিংয়ে তিনি প্রধান চেয়ারে বসে নেতৃত্ব দিতেন। এরপরে গোপালীর সম্পর্কে ফুপু সাজেদা চৌধুরী, তাকেও সেই চেয়ারে আমরা দেখেছি। যারা আমরা ছোটোখাটো পর্যায়ে রাজনৈতিক সচেতনতা আমাদের মধ্যে আছে, সেটা আমরা লক্ষ্য করেছি মিডিয়াতে। তো সোহেল তাজ নিজে 2 বার পার্লামেন্টিয়ান ছিলেন। সেটা কি ধরনের ভোটে হয়েছে সেদিকে যাচ্ছি না। তিনি হোম মিনিস্ট্রিতে ছিলেন, স্টেট মিনিস্টার ছিলেন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। তো যাই হোক, তারা আরও তাদের পরিবারে বহু ব্যাকগ্রাউন্ড রয়েছে। তিনি তার ব্যাকগ্রাউন্ডটা ডিবি অফিসের সামনে, সাংবাদিকদের সামনে পুনরায় তুলে ধরলেন কিছুটা।
তিনি মিন্টু রোডের সে ডিবি অফিসে গিয়েছেন। ডিবির যে প্রধান তাকে প্রশ্ন করেছেন এই ছেলেদেরকে কেন এনেছেন, আমি তাদেরকে দেখতে চাই। ডিবি প্রধান নাকি বলেছে উপরের নির্দেশ নেই দেখার, তাদেরকে ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে, ছেড়ে দেন। তিনি বলছেন উপরের নির্দেশ নেই, ডিবি প্রধান বলেছেন উপরের নির্দেশ নেই। তিনি প্রশ্ন করেছেন তাদেরকে কেন এখানে আনা হয়েছে, তাদেরকে কি গ্রেফতার করা হয়েছে না হেফাজতে আনা হয়েছে। ডিবি প্রধান বলেছেন হেফাজতে আনা হয়েছে। তাহলে কেন হেফাজতে আনা হলো? তারা কি হেফাজতে জন্য আবেদন করেছিল, নিরাপত্তাহীনতায় ভুগেছিল? নানান প্রশ্নগুলো করেছেন, সেগুলো মিডিয়াতে আমরা দেখলাম। প্রিন্ট মিডিয়াগুলোতে এসেছে, ইলেকট্রনিক্স মিডিয়াতে এসেছে, সোহেল দাস ডিবি অফিসে গিয়েছেন। তো যাই হোক, ইত্যাদি 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 ইত্যাদি, কোট আনকোট অনেক কিছু সেখানে হয়েছে, যেগুলো আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখেছি কিছুটা। আর অবৈধ সরকারের কন্ট্রোলে যে ইলেকট্রনিক্স মিডিয়াগুলো রয়েছে সেগুলো তো আমরা দেখেছি। এখন যারা রাজনৈতিক সচেতন, যারা পলিটিক্স কম বেশি বুঝেন, তারা একটা বিষয় বলছেন, এই যে সোহেল তাজ ডিপি অফিসে গেলেন, এটা কি কোনো গেমসের অংশ, গেমসের পার্ট? ব্যক্তিগতভাবে আমারও সন্দেহ। হয়তোবা তিনি সরল মনে গিয়েছেন তরুণদেরকে ভালোবেসে, যে আর তাদের উপর গুলি নয়। কিন্তু আমার সহ অনেক রাজনৈতিক সচেতন ব্যক্তিদের একটা সন্দেহ রয়ে গেছে, যেটা গোপালী কিছু রিজার্ভ লোক রাখে। আওয়ামী পরিবারের বহু লোককে তিনি বাহিরে রিজার্ভ রাখেন, যাদেরকে মন্ত্রী এমপি দেন না, তারাও হন না, বিভিন্ন সময় তাদেরকে কাজে লাগান। তিনি কি গোপালী যে বর্তমানে এক ধরনের চরম রাজনৈতিক বিপদে আছেন, সেখান থেকে উদ্ধারের জন্য কোনো নাটক করে দিচ্ছেন, কোনো গেমসের অংশে তিনি কাজ করছেন, গোপালী অবৈধ সরকারের স্ক্রিপ্টে তিনি অ্যাক্টিং করছেন? সেটা আমার সহ অনেকেরই সন্দেহ। কারণ এই সোহেল দাস সবসময় নিজেকে আওয়ামী লীগের আদর্শের একজন সৈনিক মনে করেন। তিনি কখনো আওয়ামী লীগের বাহিরে তিনি কথা বলেন না। জানি না তার মনের মতো কি আছে, হয়তোবা তিনি তার সরল মন থেকেই গিয়েছেন তরুণদেরকে ভালোবেসে, অথবা তিনি গেমসের অংশ হিসেবে। উল্লেখযোগ্য যে কিছুদিন আগে বাংলাদেশের নামকরা অধ্যাপক আসিফ নজরুল, ঢাকা ইউনিভার্সিটির আইন বিভাগের একজন অত্যন্ত নামকরা অধ্যাপক, তিনি একজন লেখক, কথা সাহিত্যিক এবং বাংলাদেশের জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের মেয়ের জামাই। এই সমস্ত মেয়ের জামাই ছাড়াই তিনি বাংলাদেশের মানুষের কাছে পরিচিত। তিনি সত্য কথা বলেন। আসিফ নজরুল একটি স্ট্যাটাসে সামাজিক যোগাযোগ মাধ্যমে সোহেল দাসকে উদ্দেশ্য করে একটি চিঠি দিয়েছেন, যে আপনি সত্য কথা বলুন, তুলে ধরুন সমস্যার কথা, কোথায় বিবেক, এই যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, গণতন্ত্র নেই, কোট আনকোট ইত্যাদি ইত্যাদি, বাংলাদেশের যে চরম সমস্যা সেটা নিয়ে আপনি কেন মুখ বন্ধ রেখেছেন, কেন কথা বলছেন না? যাই হোক, এখন কোন কারণে, তার কি বিবেকের তাড়নায় সেখানে গিয়েছেন তরুণদের কাছে ডিবি অফিসে, না গোপালীর একজন এজেন্ট হিসেবে গিয়েছেন, সেটা আমরা এখন বলতে পারছি না। হয়তো ভবিষ্যতে আমরা জানতে পারবো। আসসালামু আলাইকুম।